2013 সালের 5 মে শাপলা চত্বরে হত্যাকাণ্ডে শেখ হাসিনার সম্পৃক্ততা পাওয়া গেছে এবং তিনি প্রধান আসামি বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি আরও বলেন, মতিঝিলে শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে ঘিরে সারা দেশে অন্তত 58 জনকে হত্যার প্রমাণ পেয়েছেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর মধ্যে ঢাকায় 32, নারায়ণগঞ্জে 20, চট্টগ্রামে 5 এবং কুমিল্লায় একজনের পরিচয় শনাক্ত করা গেছে। দুপুরে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা জানান চিফ প্রসিকিউটর। নিহতদের পরিবারের বক্তব্য ও সকল হত্যাকাণ্ডের সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে বলেও জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। হেফাজতে ইসলামের যে প্রোগ্রামটা তারা আগে থেকে তো প্রতিবাদ করে জানিয়ে আসতেছিলেন এবং সেটা তারা ঢাকায় এসে অবস্থান নেবেন এবং সেখানে এই অবস্থান নিলে পরে তাদেরকে যেভাবেই হোক সেখানে রেস্ট্রেন্ট করতে হবে, তাদেরকে মোকাবেলা করতে ব্যর্থ হলে খুন করতে হবে। তো সেটা তো সবটাই সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড অ্যাটাক এবং টার্গেটেড কিলিং। প্রত্যেক নিহতের পরিবারের সাথে আমরা কথা বলেছি এবং যেসব হেফাজতে ইসলামের সদস্যরা যারা এই খুনের শিকার হয়েছেন প্রত্যেক পরিবারের সদস্যদের বক্তব্য আমরা নিয়েছি। অতএব প্রত্যেকের এই নিহত হওয়ার পক্ষে আমাদের পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আমরা পেয়েছি, তার সংশ্লিষ্টতা আমরা পেয়েছি এবং অন্যান্য বাহিনী প্রধানদের সংশ্লিষ্টতা আছে। যাদের যাদের সংশ্লিষ্টতা আছে আমরা সবাইকে নিয়ে আসবো। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি দেশের বিপক্ষে গেলে তার সমাধানের সুযোগ চুক্তিতেই রয়েছে বলে জানালেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী ইউএসটিআর ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠকের পর তিনি কথা জানান। সাংবাদিকদের মন্ত্রী বলেন, এই চুক্তিটা উত্তরাধিকার সূত্রে বর্তমান সরকারের কাঁধে বর্তেছে। এর আগে সকালে 3 দিনের সফরে ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের সহকারী ইউএসটিআর ব্রেন্ডন লিঞ্চ। বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠকের পর ব্রেন্ডন লিঞ্চ বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে। এর বাইরে পরিবেশ মন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন সফররত মার্কিন প্রতিনিধির প্রধান ব্রেন্ডন লিঞ্চ। আমরা এই দেশের স্বার্থের অনুকূলে যাই তেমন কাজই করব, সেই জন্যই আমরা কমিটেড এবং সেই জন্য এই দেশ পরিচালনার দায়িত্বে এই দেশের মানুষ আমাদের বসিয়েছে। একটা চুক্তির সেলফ কেয়ারিং এলিমেন্ট থাকে, এই চুক্তিরও সেলফ কেয়ারিং এলিমেন্ট আছে। আমাদের কাছে যদি কোনো সময় মনে হয় যে এই চুক্তির কোনো একটি ধারা বা একাধিক ধারা যেটি বাংলাদেশের স্বার্থের অনুকূল না, সেটাকে কারেক্ট করার প্রভিশনও এই চুক্তির মধ্যেই আছে। সুতরাং এটি নিয়ে অহেতুক আপনাদের চিন্তান্বিত হওয়ার বা আতঙ্কিত না হওয়ার জন্য আমি অনুরোধ করব। অন্য দেশের সাথে তুলনায় মার্কিন বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে সফররত মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। মন্ত্রীর প্রশ্নের জবাবে বলেন, আগামী জুনে ভারত এবং চীন সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী। বড় বড় বন্ধু দেশের সঙ্গে যে আমাদের সম্পর্ক দৃঢ়তর করার জন্য ওনার কমিটমেন্ট আছে এবং বন্ধু দেশে তো নিশ্চয়ই যাবেন। সেটা এখন আমরা জানি না, উই আর স্টিল ওয়ার্কিং অন ইট। আমরা তো একা এই চুক্তি করি নাই, বিশ্বের অন্যান্য দেশগুলো করেছে। ইন্দোনেশিয়া 231টাতে এইরকম সাল করেছে। সুতরাং বাংলাদেশের চুক্তিটি যখন পাঠ করবেন তখন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, অন্যান্য যারা চুক্তি করেছে তাদেরটা পাশে নিয়ে পাঠ করলে পরে আপনি জিনিসটা ভালো করে বুঝবেন। আমি বলবো যে আপনারা সবাই মিলে সেটা দেখেন, সবার এটা হচ্ছে তুলনামূলক দেখেন আমরা কি পেয়েছি কি পাইনি। সফররত মার্কিন প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ সকাল থেকেই নানা মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব এবং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সেসব তথ্য সংগ্রহ করেছেন আমাদের সহকর্মী শারমিন নীরা। সচিবালয় থেকে তিনি আমাদের সাথে যুক্ত হন। নীরা, ব্রেন্ডন লিঞ্চ বিভিন্ন মন্ত্রণালয়ে বৈঠক করেছেন সকাল থেকে। কি কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসলে এই বৈঠকগুলো থেকে উঠে এসেছে এবং আর কি বৈঠক আজকে রয়েছে সে বিষয়ে যদি বিস্তারিত একটু বলেন। ওনারা তো আসলে বেশ কিছু মন্ত্রণালয়ে ঘুরছেন। আপনি জানেন যে কয়েকদিনের সফরে তারা বাংলাদেশে এসেছেন। তবে সবচেয়ে উল্লেখযোগ্য যেটি ছিল সেটি সকালবেলায় একরকম সেরে নিয়েছেন, সেটি হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ে আসা। বাণিজ্য মন্ত্রীও কথা বলেছেন। আমরা মাত্র শুনছিলাম যে বাণিজ্য মন্ত্রীর বক্তব্য, আমরা ছিলাম সকালে। এবং যেহেতু বাণিজ্য চুক্তি বাস্তবায়ন নিয়ে অনেক ধরনের আলোচনা হচ্ছে তো সেই মন্ত্রণালয়টি গুরুত্বপূর্ণ ছিল। বাণিজ্য মন্ত্রীর বক্তব্য আমরা শুনেছি। তারপরে একটু পুনর্ব্যক্ত করতে চাই, সেটি হচ্ছে যে যেহেতু এই চুক্তি বাতিল নিয়ে নানা ধরনের
প্রশ্ন উঠেছে। সংসদে একজন স্বতন্ত্র সংসদ সদস্য এটি নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। অনেক সংগঠন এটি নিয়ে নানা ধরনের কথা বলছে, কারণ এখানে সার্বভৌমত্বের প্রশ্ন, এমন অভিযোগ উঠছে। তার প্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী যেটি বলছেন যে যেহেতু এটি উত্তরাধিকার সূত্রে পাওয়া চাইলেই, এটা তো ব্যক্তির মধ্যে চুক্তি নয় যে বাতিল করে দেওয়া যাবে, এটা দুটি রাষ্ট্রের মধ্যে চুক্তি, সুতরাং তারা বিষয়টি দেখছেন এবং এটিও আশ্বস্ত করবার চেষ্টা করেছেন যে কোনো ধরনের যদি ঝুঁকি থেকে থাকে সেটি আসলে সুরক্ষার ব্যাপারটিও এই চুক্তির মধ্যে রয়েছে। সুতরাং সরকার এই বিষয়টি একেবারেই লুক আফটার করছে, এমনটি তিনি বলছেন। তবে চুক্তি বাস্তবায়ন কিন্তু এখনো শুরু হয়নি। এই মুহূর্তে আমরা রয়েছি পরিবেশ ও বন মন্ত্রণালয়ে। এখানেও যুক্তরাষ্ট্রের যে ইউএসটিআই যে টিমটি রয়েছে তারা এসেছিলেন এবং পরবর্তীতে তারা যেহেতু কথা বলেননি, কথা বলেছেন পরিবেশ ও বন জলবায়ু বিষয়ক যিনি মন্ত্রী রয়েছেন আব্দুল্লাহ আল মিন্টু, তিনি বলেছেন যে তার মন্ত্রণালয় সংশ্লিষ্ট যে পরিবেশের বিষয়গুলি রয়েছে সেগুলি নিয়ে কোনো ধরনের অসন্তোষ নেই। তবে এই চুক্তিকে ঘিরে যদি কোনো ধরনের অসন্তোষ থেকে থাকে সেটি নিয়ে পরবর্তীতে সরকার উচ্চমহল আলোচনা করবে, যেটি আপনি জানেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে উত্থাপন করা হবে, এমনটা তিনি আমাদেরকে বলেছেন। আবার একটু ফ্ল্যাশব্যাকে যেতে চাই। আপনি জানেন যে গেল যে ফেব্রুয়ারি নির্বাচনের মাত্র 3 দিন আগে এই চুক্তিটি হয় এবং এই চুক্তিটি তাড়াহুড়ো করে একরকম হয়েছে, এমন অভিযোগ কিন্তু অনেক রাজনৈতিক দল, অনেক সংগঠনের পক্ষ থেকেও কিন্তু উল্লেখ করা হয়েছে। যেটি বাণিজ্যমন্ত্রী সকালে বলবার চেষ্টা করেছেন সেটি হচ্ছে, জানেন যে 301-এর যে ইনভেস্টিগেশনটির ইনকোয়ারিটি রয়েছে সেটি আসলে যুক্তরাষ্ট্র সম্প্রতি সময় উত্থাপন করেছে। এটিতে খানিকটা সরকার, যেহেতু চুক্তিটি বাংলাদেশের সাথে এরই মধ্যে হয়েছে, এই ইনকোয়ারিটি নিয়েই এক ধরনের আসলে প্রশ্ন তুলেছেন বাণিজ্যমন্ত্রী। তো আমরা আসলে সচিবালয়ে রয়েছি, আমরা অন্য কোনো মন্ত্রণালয়ে যান কিনা, আপনি জানেন অর্থ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং খোদ প্রধানমন্ত্রী তো আসলে সচিবালয়ে অফিস করেন, অন্য কোথাও যায় কিনা এই প্রতিনিধি দল, আমরা সেটি জানবো এবং জানানোর চেষ্টা করব। অনেক ধন্যবাদ নীরা, আপনার মাধ্যমে আমরাও সেটা দর্শকদের জানানোর চেষ্টা করব। দর্শক, সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শারমিন নীরা। এদিকে আজ বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তারা কুনমিং হয়ে বেইজিং পৌঁছাবেন। বুধবার বেইজিংয়ের চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং কমিউনিস্ট পার্টির পলিব্যুরো সদস্য ওয়াং ইয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক রয়েছে। একই দিনে চীনের উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী এবং উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গেও বৈঠক হবার কথা রয়েছে। বৈঠক শেষে যৌথ বিবৃতি প্রকাশের বিষয়ে দুই পক্ষই নীতিগত সম্মত হয়েছে। ভারত সফরে মাত্র 1 মাসের মাথায় ডক্টর খলিলুর রহমানের চীন সফরকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠনের পর পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফর এটি। ভারতের 4 রাজ্যে কোন দল সরকার গঠন করবে সেটা তাদের জনগণ প্রাথমিক সিদ্ধান্ত দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত এমপি নিপুণ রায় চৌধুরীকে নিয়ে সকালে জিয়া দম্পতির সমাধিতে শ্রদ্ধা জানিয়ে একথা বলেন তিনি। এ সময় গয়েশ্বর আরও জানান, পুশিন নিয়ে মন্তব্যের সময় এখনো হয়নি। শ্রদ্ধা নিবেদন শেষে সংরক্ষিত নারী আসনের এমপি নিপুণ রায় বলেন, ভারতের 4 রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন সরকার আসলেও বাংলাদেশ তার নিজস্ব পররাষ্ট্রনীতি মেনেই চলবে। দেশের স্বার্থ হানি হয় এমন কিছুই করা হবে না বলে তিনি আশ্বস্ত করেন। যারা নির্বাচিত হয়েছে নিশ্চয়ই তাদেরকে অভিনন্দন জানাই এবং ভারতে কোন রাজ্য অথবা কেন্দ্রে কোন দল ক্ষমতা আসলো, কোন দল ক্ষমতা আসলো না, এটা নিয়ে কিন্তু আমরা ভাবি না। এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার। ভারতের জনগণ তাদের ভোটের মাধ্যমে তারা সিদ্ধান্ত নেয়। সশস্ত্র বাহিনীকে জনমুখী করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ডক্টর একেএম শামসুল ইসলাম। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকালে ডিসি সম্মেলনের 3য় দিনের শুরুতে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের অধিবেশনে তিনি কথা বলেন। 5 আগস্ট পরবর্তী সময়ে মাঠ পর্যায়ে সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেছেন জেলা প্রশাসকরা। পরের অধিবেশনে গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারা যোগ দেন। মুক্তিযোদ্ধাদের তালিকা ও বীর নিবাস বরাদ্দ সহ নানা বিষয়ে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে নেত্রকোনার হাওরের ক্ষেতে এখনও তলিয়ে আছে বহু ধান। এর মধ্যে ধান পচে তীব্র দুর্গন্ধ বের হচ্ছে। তবু শেষ সম্বল বাঁচাতে ধান শুকানোর চেষ্টায় ক্ষতিগ্রস্ত কৃষকরা। মির্জা হৃদয় সাগরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। না শুকানোর কারণে কাটা ধানে এরই মধ্যে পচন ধরেছে, কোথাও কোথাও ধানের চারা গজিয়ে গেছে। গত 2 দিন রোদ ওঠায় কৃষক কিষাণীরা সেই ধান শুকানোর চেষ্টা করছেন। আবার মেঘ দেখলেই সেই ধান গুছিয়ে নিতে হচ্ছে তড়িঘড়ি। শেষ সম্বল বাঁচাতে রীতিমতো লড়াই করছেন তারা। হাওরের এই পচা ধানই এখন কৃষকের শেষ ভরসা। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এসব কৃষক এখন তাকিয়ে আছেন
সরকারি সহায়তার দিকে। দান দেওয়া আরম্ভ হয়েছে, কয়েকটা কাজে কয়টা কাজ পাচ্ছে না, এই অবস্থা। সকল দানই রয়ে গেছে, আউলের মধ্যে রয়ে গেছে। 10 টাকা খেতে দান আবার আনতে পারি না, এলো 3 টাকা দান আনছি মধ্যে উঠবি আর আনন্দ যায় না, বেসনও লাতে যায় না, বেটা মাইসেও লাতে নেয় না। নেবে না, রোজ দাঁড়াতে আয় না। আর দান বেয়ারি দিয়েছিলাম 700 টাকা মন, কয় বাজার নিতে হয় না দান। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেন, ফসল ও কৃষকের ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে হিসেব করা হয়েছে। শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন দেয়া হবে। খালিয়াজুড়িতে প্রায় আমাদের প্রায় 130-131 কোটি টাকা মনে হয় আমাদের হবে, এরকম হবে। আমরা একটা খালিয়াজুড়ির একটা টেন্টেটিভ পেয়েছি। জেলা প্রশাসন ও কৃষি বিভাগের প্রাথমিক হিসাবে জেলায় 22,348 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত 69,698 জন কৃষকের প্রায় 313 কোটি টাকার ক্ষতি হয়েছে। হাসিবা আলী বর্ণা, 71। হাওরে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে এককালীন 7,500 টাকা অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। দুপুরে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি জানান, হামিদ টিকা না দেওয়ার পেছনে অন্তর্বর্তী সরকারের অসৎ উদ্দেশ্য ছিল কিনা, তবে অন্তর্বর্তী সরকারের অসৎ উদ্দেশ্য ছিল না, তবে কেন সে সময় হামিদ টিকা দেওয়া হয়নি সে বিষয়টি খতিয়ে দেখা উচিত। ভারতের নতুন সরকার গঠিত হওয়ার পর বাংলাদেশের সঙ্গে সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে বলে প্রত্যাশা করেন তিনি। এর মধ্যে আমরা জানি যে হাওরে আমাদের কৃষকগণ হঠাৎ পানি বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই পানি আবার কমে গেছে এবং অনেক কৃষকই তাদের ফসল কেটে উঠতে পেরেছেন। কিন্তু এই সরকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য ব্যবস্থা নিচ্ছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য 7,500 টাকা করে তাদেরকে অনুদান দেওয়া হবে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য। হাম নিয়ে যে সংকট হলো, সেই সংকট অন্য কোনো রোগের ক্ষেত্রে হবে না এবং হাম নিয়েও ভবিষ্যতে কোনোদিন হবে না। আমরা যদি ন্যূনতম সভ্য জাতি হয়ে থাকি, আমরা এই জায়গাগুলো নিয়ে কোনো রকম কোনো সমস্যা করব না। ইনফ্যাক্ট এটা একটা স্ট্যান্ডার্ডাইজ সিস্টেম ছিল, সেই সিস্টেমটাতে কিছুটা চেঞ্জের চিন্তা করা, আমি বলছি না তারা ইভিল ইন্টেনশনে কিছু করেছেন। আমি ইন্টারিম সরকার শিশু মৃত্যু ঘটাতে চাই এরকম কোনো ব্যাড ইন্টেনশন তাদের ছিল বলে মনে হয় না, আমি মনে করি না। কিন্তু এটা নিয়ে আমাদের খতিয়ে দেখা দরকার আছে, সেই কাজটা আমি মন্ত্রণালয়ে কথা বলেছি, সেই কাজটাও হবে যে কেন আসলে এই ঘটনাটা ঘটলো। হাওড় অঞ্চলের ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের আবারও তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সকালে সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত হাওড় পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, তালিকা তৈরিতে স্থানীয় প্রশাসনকে 1 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে। পরে সুনামগঞ্জ সার্কিট হাউসে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী, কৃষিমন্ত্রী এবং অর্থ উপদেষ্টা। এ সময় জেলায় বোরো ধানের ক্ষয়ক্ষতি নির্ধারণ, কৃষকদের পুনর্বাসন সহ ভবিষ্যতে হাওড় অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে আলোচনা করেন তারা। পরে বিশ্বম্ভরপুর উপজেলার হাওরের বন্যার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি 400 কৃষকের মাঝে নগদ অর্থ এবং ত্রাণ সহায়তা কর্মসূচির উদ্বোধন করেন তারা। সুনামগঞ্জে দুর্যোগ ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং কৃষি ও খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। সেখানে আছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ। আরও তথ্য জানতে তার কাছে যাচ্ছি। সবুজ, পরিদর্শনে গেছেন মন্ত্রীরা, কি বলছেন তারা সেটা একটু বলবেন, এবং ত্রাণ নিতে যারা এসেছেন কৃষক তাদের মন্তব্য যদি একটু বলেন। নুসরাত, এই মুহূর্তে আমি আছি সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলায়। সেই উপজেলায় কিন্তু যে মন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এবং কৃষিমন্ত্রী এই যে সফরে এসেছেন, সেখানে কিন্তু এখন কৃষকদের মাঝে ত্রাণ কার্যক্রম, যে 3 মাসব্যাপী কার্যক্রম নেওয়া হয়েছে, সেটি শুরু হয়েছে। এই মুহূর্তে ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছেন এবং কৃষকরা কিন্তু এই বিশম্বরপুর যে উপজেলা যে মিলনায়তন, সেই মিলনায়তে এসে জড়ো হয়েছেন এবং এখানে যে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছেন। এখানে সরকারের 2 জন মন্ত্রী এবং 2 জন উপদেষ্টা কিন্তু এই পরিদর্শন বা এই সফরে আছেন এবং তারা বলেছেন কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী উনি উদ্বিগ্ন এবং কৃষকদের এই বিষয়ে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, এই বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে, যার কারণে সরকারের উচ্চ পর্যায়ের মন্ত্রী সহ সবাই এই
বিষয়টা নিয়ে কাজ করছে, যেন ক্ষতিগ্রস্ত কৃষকরা কোনোভাবেই যেন তাদের যে ক্ষতি সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারে। এবং এখানকে যে ক্ষতিগ্রস্ত কৃষকদের যে তালিকা প্রণয়ন করা হয়েছে সেই তালিকা প্রণয়নের বিষয়েও কিছু আপত্তি এসেছে যে এখানে তালিকাটি সঠিকভাবে প্রণয়ন করা হয়নি। সেক্ষেত্রে মন্ত্রী এখানে তালিকা প্রণয়নের জন্য 1 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে, যাতে করে এই সময়ের মধ্যে সঠিক তালিকা প্রণয়ন করা হয়। আরও একটি বিষয় নুসরত আপনাকে জানিয়ে রাখি, এখানে যে ক্ষতির যে পরিমাণ সেই পরিমাণ নিয়ে কিন্তু মতভেদ আছে। স্থানীয় যে কৃষি কর্মকর্তারা আছেন তারা বলছেন যে 80% কৃষক তাদের যে ধান তাদের সেটা ঘরে তুলতে পেরেছে, কিন্তু স্থানীয় যারা কৃষক আছেন, যারা জনপ্রতিনিধি আছেন, তারা বলছেন যে এই তথ্য সঠিক নয় এবং কৃষকদের ক্ষতিগ্রস্ত সংখ্যা আরও অনেক বেশি এবং কৃষকদের এই ক্ষতি যেন কাটিয়ে উঠতে পারে সেজন্য সরকারের পক্ষ থেকে ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে কৃষকরা এই অনেক ধন্যবাদ সবুজ আপনাকে। দর্শক, সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সবুজ মাহমুদ। গত 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে সিলেটে 2 শিশু, চুয়াডাঙ্গায় 2 শিশু এবং ময়মনসিংহে 1 শিশু মারা গেছে। শিশুদের পাশাপাশি এখন পূর্ণবয়স্করাও হামে আক্রান্ত হচ্ছেন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সিলেটে হাম উপসর্গে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18 জনে। সিলেট বিভাগীয় পরিচালক কার্যালয় থেকে জানানো হয়, গত 24 ঘন্টায় ল্যাব টেস্টে 1 জন হাম রোগী শনাক্ত হয়। এ সময় বিভিন্ন হাসপাতালে 63 জন সন্দেহভাজন রোগী ভর্তি হয়েছে। চুয়াডাঙ্গায় গত 24 ঘন্টায় হামে 2 শিশুর মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, হামের প্রাদুর্ভাব বাড়লেও সংক্রমণ ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বাচ্চাটা খারাপ হয়ে গেছিল আর কি, এটা আছে যে বাচ্চা নিউমোনিয়া রোগী, বাচ্চা হাম থেকে কমপ্লিকেশন হয়ে শ্বাসকষ্ট ছিল, শ্বাসকষ্ট। তো মানুষজনের জন্য আমার একটু মেসেজ হলো, একটু সতর্ক থাকবেন। বাচ্চার জ্বর বা হলো শ্বাসকষ্ট বা গায়ে র্যাশ থাকলে দ্রুত হাসপাতালে নিয়ে আসবেন। আমাদের হাসপাতাল আমরা রেডি আছি 24 ঘন্টা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গে আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 26 জনে। গত 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 19 জন। পটুয়াখালীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর চাপ বাড়ছেই। শিশুর পাশাপাশি পূর্ণবয়স্করাও হামে আক্রান্ত হচ্ছেন। গত 24 ঘন্টায় নতুন 18 জন রোগী সহ পটুয়াখালী মেডিকেল হাসপাতালে বর্তমানে 113 জন ভর্তি রয়েছেন। বাচ্চার যে অসুখ এই কারণে আর বাচ্চা অসুস্থ জ্বর, এখানে হামের জ্বর হয়েছে, সেখান থেকে এখন একটু সুস্থ হলা দিলে এখন সুবিধার দিকে গেছে। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় গত 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে বেশি রোগী শনাক্ত হয়েছে। শাকিলা সিথি, 71। জারিসারি আর ভাটিয়ালির ভাবধারায় অন্যরকম সংস্কৃতি এই বাংলাদেশে। অনেকেই মনে করেন কখনো কখনো বেশ চ্যালেঞ্জের মুখে পড়ে সেই ভাবধারা। 1.5 দশক আর ইউনূসের শাসনামলে রাজনীতির দলীয় ট্যাগে কবি, শিল্পী আর সংস্কৃতি মনেরা হয়ে পড়েছেন কোণঠাসা। এ থেকে বের হতে চায় বাংলা সংস্কৃতি। সুমনা সুমির ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। ছবি তুলেছেন আহসান হাবিব টিটো। বাংলাদেশের সংস্কৃতি এমন কাদামাটির মতন, একটু যত্ন পেলেই নানান রূপে শোভা পায়। মুর্শিদি ভাবধারা আদি বাংলার সংস্কৃতি বহন করে যাচ্ছে বহমান নদীর মতো। এই নদীতে বাঁধ দিলে বাঁধ দেয়া হবে আমাদের আদি সংস্কৃতিকেই। সবার সহ অবস্থান জরুরি, এটি বাংলাদেশের মূল বিষয় যে বাংলাদেশে সব ধর্মগোত্রের লোকজন থাকবে। পৃথিবীর অনেক জায়গায় কিন্তু ছোট ছোট ধর্মগোত্রের লোকরা অনেক আছে, তা আমাদের এখানেও কিন্তু সেরকম একটা ব্যাপার আদি থেকেই ছিল, এখনো আছে। 12 মাসে 13 পার্বণের এই দেশে যাত্রাপালা, মঞ্চনাটক ছিল উৎসবের প্রাণ। শোনো, আমি যে কারেকশনগুলো দিয়েছি সেগুলো করে দ্রুত জমা দিয়ে দিও, তা নাহলে কিন্তু শেষে বিপদে পড়বে। আমরা যারা এখন থিয়েটারের সাথে যুক্ত, এদের মধ্যে নতুন প্রজন্মের সংখ্যাই বেশি। নাটক নিয়ে গল্প করার, আড্ডা দেবার একটা সুযোগ তৈরি হয় এই মঞ্চে আর কি। মঙ্গল শোভাযাত্রা, বসন্ত উৎসবে মানুষ সাজে প্রকৃতির সাজে। আদিবাসী বাংলাদেশের জলকেলি উৎসব
পাহাড় বেয়ে সমতলে নামে সতেজতা নিয়ে। বান্দরবনের ঐতিহ্যবাহী পাহাড়িয়া নাচগুলি, গানগুলি এত সুন্দর, ওদের গানগুলি এত মধুর এবং নাচগুলির এত সুন্দর নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। আমাদের যদি সেগুলি শোকেস করার জায়গা করে দিই আমরা সরকার থেকে, তাহলে মনে হয় আমাদের পর্যটকরাও উপকৃত হবে, এন্টারটেনের একটা জায়গা পাবে, স্থানীয় মানুষের কর্মসংস্থান হবে এবং আমাদের এই সংস্কৃতিগুলি অনেক উন্নতি লাভ করতে পারবে। টিএসসিতে প্রমিত বাংলার শুদ্ধ চর্চা, আবার কখনো আঞ্চলিক টানে কণ্ঠ তোলা, কবিতায় মা মাটি প্রেয়সীর বন্দনা। কষ্ট আমার প্রান্তরে বাঁশির সুর শোনা। যুদ্ধের শক্তি যোগানোর সঙ্গীত দেশের যে কোনো সংকটে প্রতিবাদের ভাষা হয়ে ওঠে। আমাদের শিক্ষা আর সাংস্কৃতিক শিক্ষা এক বিষয় না, সাংস্কৃতিক শিক্ষা তো বোধের শিক্ষা। এই বোধের জায়গাটায় আমরা পিছিয়ে অনেকটুকু। ধর্মীয় উৎসবে একে অন্যের অতিথি হয় অসাম্প্রদায়িক চেতনায়। সাধারণ জনগোষ্ঠীর সংস্কৃতিকে আমরা ধারণ করতে কিছুটা হলেও ভুল করেছি। যারা বলছে যে ভুল করেছি ইসলামী সংস্কৃতি, আমি তাদের কথা বলছি না। ভুল করেছি কোথায়? যে আমরা শহর এবং গ্রাম, আমাদের মধ্যে যে বিভেদ সেটা রয়ে গেছে। দেশের তাঁতিদের বোনা জামদানি, রংতুলির রিক্সা চিত্র বিমূর্ত সংস্কৃতি হয়ে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে আন্তর্জাতিক মানচিত্রে। বাংলাদেশ ইজ আ গোল্ড মাইন। আমরা এটাকে সব রকম প্রবলেমের বাইরে নিজের মধ্যে প্রমোট করলে আমরা কোথায় যেতে পারি। মাবুলি ছিনিয়ে আনার গর্ব নিয়ে মাথা উঁচু করে থাকা শহীদ মিনার বিশ্বজুড়ে 21 নামায় আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতিতে। 21 মানে মাথা নত না করা, আমার বুকে রোমে বর্ণমালা। কতগুলো মানুষ তাদের রক্ত দিয়েছে, রাজপথ রঞ্জিত করেছে এবং ভাষাকে প্রথম প্রতিষ্ঠিত করেছে, তারপরে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা পেয়েছে। এটা আসলে একই দিকে আমার কাছে যেমন শোকের দিন, তেমন একটা উত্থানেরও দিন। তবে বাংলা ভাষা আটকে যাচ্ছে বিশেষ দিনে, এমন অভিযোগ ম্লান করে দেয় ইতিহাসের আভিজাত্য। অভিমানী শিল্পীর আত্মহত্যা, বাউল শিল্পীদের উপর হামলা, ছায়ানট উদীচিতে আগুন, ক্রেতাশূন্য বইমেলা এবং গণমাধ্যম পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা একটি জাতির সাংস্কৃতিক বিপর্যয়ের সংকেত দেয়। আমার বাংলা সংস্কৃতির লেখক, কবি, সাহিত্যিকদের নিয়ে যেভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলা হচ্ছে, সেটি সত্যি আমাদের ভাবাচ্ছে আগামী প্রজন্মর হাতে এই বাংলাদেশ কতটুকু নিরাপদ। এই বৈচিত্র্যময় সংস্কৃতিকে দিনে দিনে হারিয়ে ফেলছে তার প্রাণ। গণতন্ত্র ফিরেছে, ফিরবে আবহমান সংস্কৃতির বৈচিত্র্য, এমন প্রত্যাশা মুক্তমনা মানুষের। সুমনা সুমি, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। সাথে থাকুন 71।